আজকের ক্লাস শুরু করব। আগের দিন বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে পড়াবো, সেটা হলো মেজারমেন্ট অফ অ্যাটিটিউড, অর্থাৎ মনোভাবের পরিমাপ। মনোভাবের পরিমাপ পড়াতে গিয়ে আগে একটু বলে নিই মনোভাব কাকে বলে। ধরে নিচ্ছি তোমরা ভুলে গেছো। মনোভাব আমরা কাকে বলছি না, কোনো বিষয়, বস্তু, পরিস্থিতি, ব্যক্তি যা কিছু হোক তার প্রতি যখন আমাদের পছন্দের অনুভূতি, তার প্রতি আমাদের পজিটিভ মনোভাব বা পজিটিভ অ্যাটিটিউড, আর যে জিনিসকে আমরা পছন্দ করছি না, এড়িয়ে যাচ্ছি, তার প্রতি আমাদের নেগেটিভ অ্যাটিটিউড। কিন্তু পজিটিভ নেগেটিভের মাঝেও কিন্তু আমাদের আর একটা বিষয় রয়েছে, সেটি হলো নিউট্রাল, অর্থাৎ নিরপেক্ষ, মানে যেটা আমাদের ভালোও নয় আবার খারাপও নয়, মোটামুটি। তাহলে মনোভাব কোনো বিষয় সম্পর্কে তৈরি করতে হলে সবার প্রথমে আমরা কি বলেছিলাম, সেই বিষয়বস্তু সম্পর্কে আমাদের আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে বা ধারণা গঠন করতে হবে বা জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ যে বিষয়ে আমরা মনোভাব তৈরি করব সেই বিষয় আগে আমাদের জানতে হবে, তাই তো? আমরা কোনো বিষয় জানার পর সেই বিষয়ে আমরা কতটা সমর্থন করছি বা অসমর্থন করছি বা নিউট্রাল থাকছি, উদাসীন, সেই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে। সেটা বলতে গিয়ে প্রথমেই আগে বলি যে মনোভাব কিন্তু একটা বিতর্কিত কোনো বিষয় নিয়ে পরিমাপ করা হয়। যে জিনিসটা সবাই একমত, করোনা হলে বাড়িতে থাকতে হবে, বাড়িতে থাকাটা একমাত্র দরকার, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করলে তবে এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, এটা সবাই গ্রহণযোগ্য, সবাই কথা, কেউ এটার বিপক্ষে যাওয়াটাই উচিত নয়। তাহলে এই রকম কোনো বিষয় নয়, যে বিষয়টা সবার কাছেই কোনো না কেউ বলছে ভীষণ সমর্থন করছে, কেউ বলছে একদমই কেউ সমর্থন করছেন না, আবার কেউ বলছে না ঠিক আছে। যেমন ডাইভোর্স, বিবাহ বিচ্ছেদ, পণ প্রথা, মৃত্যুদণ্ড, ইচ্ছা মৃত্যু, এই যে টপিকগুলো, এগুলো খুব একটা সাধারণ কথা নয়, যেটা কিন্তু যদি কারোর মনোভাব তৈরি করতে হয় তাহলে কেউ কিন্তু ইচ্ছা মৃত্যুর পক্ষে, কেউ কিন্তু বিপক্ষে, আবার কেউ কিন্তু একদমই নাও নয় হ্যাঁ নয়। তাহলে বিষয়বস্তু, যে কোনো বিষয় সম্পর্কে মনোভাব তৈরি করতে গেলে সবার আগে আমাদের মাথায় রাখতে হবে সেই বিষয়বস্তুটা কিন্তু আমাদের কাছে বিতর্কিত হতে হবে, সেটা যেটাই হোক না কেন, যেটার অনেকগুলো ভাবনা চিন্তা, অনেক রকমের ভাবনা চিন্তা, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা মনোভাব তৈরি করতে পারবো। তাহলে এই মনোভাব পরিমাপ করতে গেলেও আমরা কিন্তু এটা প্র্যাকটিক্যাল একদম ক্লাসে বসে করা যায়, যার জন্য এর অ্যাপ্লিকেশন আছে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা কোনো বিষয়, বিতর্কিত বিষয়ে অনেকজনের মনোভাব পরিমাপ করতে পারি, আবার একজনেরও মনোভাব পরিমাপ করতে পারি, কিন্তু জেনারেলি আমরা একটা বিতর্কিত বিষয় নিয়ে চেষ্টা করি অনেক জনের উপর সেই সার্ভেটা করে তারপর একটা ডিসিশনে আসতে। বলা হচ্ছে যে যখন আমরা মানে সকলের ওপর, এখানে কয়েকটা ওয়ার্ড একটু জেনে রাখো, আমি পরে বলবো। স্যাম্পলের বাংলা তোমরা জানো, এতদিনে স্যাম্পলকে আমরা অনেক সময় সাবজেক্ট বলি, আমরা যে বাংলা ওয়ার্ড সেটা হচ্ছে নমুনা দল বলে থাকি, বা প্রতিনিধি দল, বা অভিক্ষার্থী। এই ওয়ার্ডগুলো, এই তাদের ওপর আমরা কিছু কোয়েশ্চেনের, যেগুলো আমরা কিন্তু অ্যাপ্লাই করি, এবং তারা যেভাবে কিছু, এগুলো কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু কোনো রকম আমরা কোনো কিছু করছি না, জাস্ট অপশন থাকে, তারা তাদের মানসিক মনের ভাবটা প্রকাশ করবে রাইট দিয়ে। সেই জন্য মনোভাব পরিমাপ করতে গিয়ে যেটা বলা হচ্ছে যে মনোভাব পরিমাপ করার জন্য যারা বিভিন্ন স্কেল তৈরি করেছেন, তাদের মধ্যে মনোবিদ থার্স্টোন, মনোবিদ লিকার্ট, মনোবিদ জর্ডান, এদের নাম কিন্তু উল্লেখযোগ্য। তারা প্রত্যেকেই, কেউ হয়তো দুটো, নয় হ্যাঁ বা নয় না, অথবা তিনটে অপশন, সমর্থন, উদাসীন, অসমর্থন, বা চূড়ান্তভাবে সমর্থন, উদাসীন, চূড়ান্তভাবে অসমর্থন, তার মানে তিনটে অপশন। যদি চারটে অপশন থাকে তাহলে তাকে 4 পয়েন্ট স্কেল, যদি 5টা থাকে তাহলে 5 পয়েন্ট স্কেল, সেরকম 11টা থাকলে অপশন 11 মাত্রা স্কেল বলা হয়।
যে কোনো একটা জায়গাতেই কিন্তু কোনো ব্যক্তি তার মনের ভাবটা প্রকাশ করতে পারবে রাইট চিহ্ন দিয়ে। এই মনোভাব পরিমাপক স্কেল অন্তত পক্ষে সব থেকে কম করে কিন্তু 2 মাত্রার হতে পারে, হ্যাঁ বা না। তাছাড়াও আমি কি বললাম, অনেক দূর যেতে পারে। দেখো এখানে আমি বলেছি যে থার্স্টন, লিকার্ট, এই যে তার মধ্যে থার্স্টন এই স্কেলকে 5, দেখো লেখা আছে 5 পয়েন্ট স্কেল, 5 পয়েন্ট স্কেল, মানে 5টা অপশন। দেখো মাঝখানে রয়েছে উদাসীন, একদম ডান দিকে রয়েছে দৃঢ়ভাবে অসমর্থন, ঠিক তার বাদিকে মানে চূড়ান্ত অসমর্থন, দৃঢ়ভাবে সমর্থন, চূড়ান্তভাবে সমর্থন, মাঝখানে আছে সাধারণভাবে সমর্থন, আবার সাধারণভাবে অসমর্থন। তাহলে এই স্কেলটাতে যেহেতু 5টা অপশন, তাই এটা 5 পয়েন্ট স্কেল। আবার যদি এই সাধারণভাবে সমর্থন, সাধারণভাবে অসমর্থন না থাকতো, তাহলে কি থাকতো? দৃঢ়ভাবে সমর্থন, উদাসীন, দৃঢ়ভাবে অসমর্থন, তাহলে হয়ে যেত কি 3 পয়েন্ট স্কেল। আবার যদি 3টে না থেকে শুধু 2টো থাকতো, দৃঢ়ভাবে সমর্থন, দৃঢ়ভাবে অসমর্থন, তাহলে 2টো কিন্তু থাকতেই হবে, তাহলে বলতাম 2 পয়েন্ট স্কেল। তাহলে কি বোঝা গেল? যে কোনো আর একটা বিষয় বলে দিই, মনোভাব পরিমাপ করতে গেলে প্রথমে কি লেখা রয়েছে? একটি বিতর্কিত বিষয় স্কেলটা গঠিত হবে। স্কেলে ব্যবহৃত সমস্যা সম্পর্কে ব্যক্তির অনুভূতি এবং অন্তর্দৃষ্টির উপর নির্ভর করে কিন্তু ব্যক্তি সেই বিষয় সম্পর্কে প্রতিক্রিয়া করবে। স্কেলে ব্যবহৃত বক্তব্যটি সম্পর্কে মতামত কতটা সপক্ষে বা বিপক্ষে তা স্কেলে সাজানো হয়। তাহলে মনোভাব পরিমাপ করতে গেলে আমরা কি বুঝলাম? স্কেল তৈরি করতে হবে, যেটা বলা হয় মনোভাব পরিমাপক স্কেল। যে স্কেল তৈরি করতে হলে 3টে বিষয় আমরা এইমাত্র পয়েন্টে পড়লাম। প্রথম কথা মাথায় রাখতে হবে কোনো বিতর্কিত বিষয়। দ্বিতীয় কথা মাথায় রাখতে হবে যারা এই বিষয়টার উপর তাদের মানসিক প্রকাশটা করছে, তারা কিন্তু ভাবনা চিন্তা করে সেই জায়গাতে তারা তাদের মতামত দিচ্ছে। আর একটা কি, এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই স্কেল তৈরি করব। 2 রকম মনোভাব পরিমাপক স্কেল সম্পর্কে তোমাদের আলোচনা করা হবে। তার মধ্যে একটি হলো থার্স্টন মনোভাব পরিমাপক স্কেল, অপরটি হলো লিকার্ট মনোভাব পরিমাপক স্কেল। থার্স্টন মনোভাব পরিমাপক স্কেল তৈরি করেছেন কে? থার্স্টন। যে থার্স্টন স্কেলকে মানে স্কেলের আরেকটা নাম বলা হয় সমদূরত্ব পদ্ধতি পরিমাপক স্কেল, ইকুয়াল অ্যাপিয়ারিং ইন্টারভাল স্কেল। কত মাত্রার স্কেল থার্স্টন? 11 মাত্রার স্কেল। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমরা কিন্তু অনেকগুলো এসএকিউ এমসিকিউ পেলাম। কি পেলাম? একটি মনোভাব পরিমাপক স্কেলের নাম বলো, থার্স্টন মনোভাব পরিমাপক স্কেল। প্রবক্তাকে? থার্স্টন। কতগুলি কমাত্রার স্কেল? 11 মাত্রার। একটি সমদূরত্ব পদ্ধতি পরিমাপক স্কেলের নাম বলো, থার্স্টন মনোভাব পরিমাপক স্কেল। 11 মাত্রার স্কেলকে কেন এটাকে ইকুয়াল অ্যাপিয়ারিং ইন্টারভাল বলা হয় সেটা একবার দেখে নাও। দেখো, এই দেখো আমরা কি বলেছি? 11 মাত্রা স্কেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা যদি এইভাবে সাধারণভাবে করি, আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কত রয়েছে? 6। এই দিকটা প্লাসের দিক 11, 7 8 9 10 11, এখানেও 5টা, এই দিকে দেখো এখানেও 5টা। তাহলে দুটো জায়গায় কিন্তু ইকুয়াল, 5 5, মাঝে নিউট্রাল, মাঝখানটা হচ্ছে কে? নিউট্রাল। তাহলে চূড়ান্তভাবে সমর্থন যদি করি, ধনাত্মক সমর্থনযোগ্য, তাহলে হচ্ছে 11। এটাকে যদি আমরা অন্যভাবে 0 ধরি, এনপিসি কার্ভের মাধ্যমে 0 ধরি, এদিকে হবে প্লাস, এদিকে হচ্ছে মাইনাস। তাহলে দেখো আমি কি করেছি? +1 +2 +3 +4 +5। তাহলে 11 যখন আসছে চূড়ান্ত ধনাত্মক, তাকে আমরা +5ও বলতে পারি। আবার 0 হচ্ছে নিউট্রাল। সেম ভাবে দেখো -1 যেটা 5 অ্যাকচুয়াল সেটা -1, -2 -3 -4 -5। ঠিক আছে, চূড়ান্তভাবে ঋণাত্মক হচ্ছে 1।
আবার বোঝাচ্ছি, ভালো করে দেখো। আমাদের থার্স্টোন স্কেল হচ্ছে 11টা মাত্রা স্কেল। আমি প্রথমে 11টা পরপর লিখেছি। কেন এটাকে ইকুয়াল অ্যাপিয়ারিং ইন্টারভাল বলা হয়? মাঝখানে দেখো 1 2 3 4 5 6 কিন্তু মাঝখানে, 6 হচ্ছে নিউট্রাল, 7 8 9 10 11 এখানেও 5 এখানেও 5 মাঝে 1, তাহলে একদম ইকুয়ালি এটা ডিস্ট্রিবিউট বলে ইকুয়াল অ্যাপিয়ারিং ইন্টারভাল স্কেল। 11 হচ্ছে সব থেকে বেশি, আবার সব থেকে কম হচ্ছে 1। এটাকে যদি আমরা ঠিক একই রকমভাবে 0 মাঝখানে দিলাম, প্লাসের দিক আমরা জানি এনপিসি কার্ভ যেটা আমরা অনেকবার করিয়েছি, সেখানে আমরা কি রেখেছি না, সেখানে আমরা 0 যদি এদিকে থাকে প্লাস হচ্ছে এই দিক, এদিকটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাস যদি হয় +1 +2 +3 +4 +5, তাহলে 11 যেখানে সেখানে চূড়ান্ত ধনাত্মক +5, সেমভাবে -1 -2 -3 -4 -5, তার মানে 1 হচ্ছে চূড়ান্ত ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে এই যে থার্স্টোন স্কেল তাহলে আমরা কি বললাম, 11 মাত্রার স্কেল। যে 11 মাত্রার স্কেলে কিন্তু থার্স্টোন যে জায়গাটা বলেছেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। থার্স্টোন যখন তিনি তার মনোভাব পরিমাপক স্কেল তৈরি করেছেন, তখন কয়েকটা বিষয় ভীষণভাবে মনে রাখতে হবে। আমরা এই স্কেল তৈরি করেছি, আমরা এটা হাতে কলমে কাজ করেছি, তাই জানি। প্রথমে আমরা একটা টপিক স্থির করব। যে টপিকটা আমরা স্থির করব না, অবশ্যই আমাদের যিনি এক্সপার্ট, আমাদের অভিজ্ঞক স্যারেরা, তারা কিন্তু বলবেন যে এই টপিকটার উপর কাজ করতে। যে টপিকটা অবশ্যই বিতর্কিত, ঠিক আছে? এই বিতর্কিত টপিক নিয়ে প্রথমে কাজ শুরু করার সময় আমাদের থার্স্টোন স্কেল তৈরি করতে গেলে বা থার্স্টোন স্কেল ফর্ম করতে গেলে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে আমাদের মাথায় রাখতে হবে। কি কি লাগবে? আমরা সেখানে এক্সপার্ট লাগে, যাকে আমরা বিশেষজ্ঞ বলি, যাদের বিচারক লাগে, যাদের আমরা জাজ বলি, আর এক লাগে সাবজেক্ট অর্থাৎ অভিজ্ঞার্থী। এই জিনিসগুলো কিন্তু থার্স্টোন স্কেলে ভীষণভাবে দরকার। আমি বলছি, আগে শোনো, তারপর পয়েন্ট করে আমি পরপর স্টেপগুলো বলেছি সেটা কিন্তু শুনবে, দেখাবো। আমরা কি বললাম, একটি বিতর্কিত বিষয় প্রথমে নিলাম, নিয়ে সেই বিষয়টার উপর যারা এক্সপার্ট আছেন তাদের সহায়তায় আমরা কিছু স্টেটমেন্ট বা বিবৃতি তৈরি করব। যে স্টেটমেন্টগুলো কিছু হবে পজিটিভ, কিছু থাকবে নেগেটিভ, কিছু থাকবে নিউট্রাল। এই স্টেটমেন্টগুলো তৈরি করলেই তো শুধু হয় না, স্টেটমেন্টগুলো তৈরি করার পর সেগুলো কি আদৌ ঠিক হয়েছে সেটা দেখার জন্য আমরা কিন্তু এই এক্সপার্টদের সাহায্য নেব। তারা যদি বলেন যে যেগুলো বলবেন, আমরা মিনিমাম কতগুলো 30টা তো অবশ্যই স্টেটমেন্ট থাকবে, যেখানে পজিটিভ নেগেটিভ নিউট্রাল উভয় স্টেটমেন্টই কিন্তু মিশিয়ে থাকবে। 30টার থেকে বেশি করে রাখবো, তার কারণ কিছু স্টেটমেন্ট আমাদের বাদ যায়। যারা এক্সপার্ট আছেন তারা দেখবেন যে কতটা আমার স্টেটমেন্টগুলো ঠিক এই টপিকটার জন্য, যে টপিকটা তারা দিয়েছেন। যদি তাদের মনে হয় যে কোনো স্টেটমেন্ট বা যে স্টেটমেন্ট তাদের কাছে মনে হচ্ছে যে এই টপিকটার জন্য নয়, তখন তিনি সেটাকে বাদ দিয়ে দেন, তারা সেগুলোকে বাদ দিয়ে দেন। বাদ দিয়ে দেওয়ার পর যে স্টেটমেন্টগুলো থাকে সেই স্টেটমেন্টগুলো ফাইনাল সিলেক্ট যেগুলো হয়ে আসে, সেখানে কিন্তু আমরা জানবো কোনগুলো পজিটিভ, কোনগুলো নেগেটিভ, কোনগুলো নিউট্রাল। জানার পর আমরা কিন্তু একটা পাতাতে যখন লিখবো স্টেটমেন্টগুলোকে, সেগুলোকে কিন্তু মিশিয়ে দেব। মানে পজিটিভ পজিটিভ এরকম একটানা থাকবে না, একদম সেটা আমরা র্যান্ডামাইজেশন, অর্থাৎ যেখানে যা খুশি আসতে পারে। র্যান্ডামাইজেশন মানে সকলে আসে, যেখানে পজিটিভ দুটো আসতে পারে, 3টে আসতে, যদি আমরা র্যান্ডামাইজেশন প্রসেস ফলো করি সেটা বেশ ভালো। আমি অত না হয়ে আমি বলছি সেগুলোকে একসাথে মিশিয়ে দেবো। এবার
মিশিয়ে কি করব না একটা ফ্রেশ জায়গাতে আমরা সেগুলোকে পরপর স্টেটমেন্টগুলোকে লিখব। যে কটা স্টেটমেন্ট সিলেক্ট হলো, স্টেটমেন্টগুলো লেখার পর আমরা মিনিমাম আমরা 30 জন জাজ বা বিচারকের কাছে সেই স্টেটমেন্টগুলোকে পাঠাবো। কিসের ওপর পাঠাবো না 11 পয়েন্ট স্কেলে তারা কোথায় তাদের এই প্রত্যেকটা স্টেটমেন্ট কোথায় কোথায় মনে হচ্ছে সেখানে তারা টিক দেবেন। আবার বলি, যে স্টেটমেন্টগুলো সিলেক্ট হলো সেই স্টেটমেন্টগুলো একটা কাগজে লিখলাম। কাগজে লেখার পর দেখো এখানে আমি দেখিয়েছি, দেখো কিভাবে স্টেটমেন্ট থাকবে এখানে, জাজেরা থাকবেন এখানে। এইরকমভাবে স্টেটমেন্টগুলোকে লেখার পর এইরকম স্কেলে তারা সাজিয়ে দেওয়া হবে। এই 1 নম্বর স্টেটমেন্ট তার কোথায় মনে হচ্ছে 1 নম্বর জাজের, তিনি সেখানে গিয়ে রাইট চিহ্ন দেবেন। ধরো 1 নম্বর স্টেটমেন্টটা প্রথম জাজ যিনি, তার কোথায় মনে হচ্ছে তিনি সেখানে, ধরো আমার মনে হচ্ছে এখানে, তাহলে এখানে এসে আমি একটা রাইট দেব। সেরকম 2 নম্বর জাজ যিনি, তিনি কিন্তু আমার আবার 2 নম্বর পাতাতে সব কটা স্টেটমেন্ট থাকবে। 2 নম্বর এখানে কিন্তু জাজ 1 তিনি কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্ট এখানে আছে, তাকে স্কেলটা সাজিয়ে দেওয়া হয়েছে। তাহলে একজন 1 নম্বর জাজ 1 নম্বর স্টেটমেন্ট কোথায় পেয়েছেন, 2 নম্বর স্টেটমেন্ট কোথায় মনে হয়েছে, প্রত্যেকটাতে তিনি কিন্তু টিক দেবেন। তাহলে এই রকমভাবে মিনিমাম আমরা 30টা সেট তৈরি করে 30 জন জাজেদের কাছে দেব। 30 জন জাজেদের কাছে দেওয়া মানে একটু বুঝে দেখো, প্রতিটা স্টেটমেন্টের জন্য প্রত্যেকটা স্টেটমেন্ট যদি 1 নম্বর স্টেটমেন্ট হয়, ভালো করে বোঝো, 1 নম্বর স্টেটমেন্ট, এই 1 নম্বর স্টেটমেন্ট একজন জাজ দিচ্ছেন 5-এ, আমি কতজনকে বলেছি 30 জনের কাছে পাঠাবো। তাহলে 2 নম্বর জাজ 1 নম্বর স্টেটমেন্টকে কোথাও একটা দিয়েছেন, 3 নম্বর জাজ 1 নম্বর স্টেটমেন্টকে কোথাও একটা দিয়েছেন। তাহলে আমরা 1 নম্বর স্টেটমেন্টটারই কি 30টা পরিসংখ্যা মানে একটা স্কোর পাবো। 1 নম্বর স্টেটমেন্টটাই আমরা 30 জন জাজ কোথায় কোথায় দিয়েছেন, কোথায় কোন পয়েন্টে অবস্থান করছে সেই স্টেটমেন্টটা, সেটা আমরা একটা পরিসংখ্যা বন্টন মোটামুটি পাবো, যেটার উপর ভিত্তি করে বা আবার সেরকম 2 নম্বর স্টেটমেন্টেরও পাবো, 3 নম্বর, এবং আমরা একটা বড় কাগজ, ঠিক আছে, বড় একটা শীট তৈরি করা হয়, সেইখানে প্রত্যেকের যার জাজ যেরকমভাবে স্টেটমেন্ট প্রত্যেকের কাছে সেগুলো দেওয়া হয়, এনাদেরকে বলা হয় আমরা একটা স্যাম্পল সাইজ বলতে পারি। কতজন নেব, 30 জন মিনিমাম। ম্যাক্সিমাম কিন্তু কত হয় তার ঠিক নেই, তার কোনো মোটামুটি একটা জায়গা। তাহলে 30 জন, আমি ধরে চলছি 30 জন জাজ প্রতিটা স্টেটমেন্টকে 30 জনেরই একটা মানে একটা স্টেটমেন্টের ওপর 30 জন জাজের কিন্তু একটা পরিসংখ্যা বন্টন পাওয়া যায়। এটার উপর ভিত্তি করে মিডিয়ান বের করা হয়, মধ্যমান। তোমরা স্ট্যাটিস্টিক্স যখন করবে শিখবে, যদি মাঝখানে যে সংখ্যা আমি ধরে বলছি, মধ্যমান নির্ণয় করা হয়। এরপর এখান থেকে আরও একটা স্ট্যাটিস্টিক্স করে কোয়ার্টাইল ডিভিশন কিউডি বলা হয়, নির্ধারণ করা হয় এবং দেখা হয় স্টেটমেন্টগুলো, প্রত্যেকটা স্টেটমেন্টের কিন্তু যদি 30টা স্টেটমেন্ট থাকে 30টা স্টেটমেন্টেরই মিডিয়ান অ্যান্ড কিউডি বেরোবে। একটা নির্দিষ্ট মান রাখা হয়, কাট অফ পয়েন্ট রাখা হয়, যে সমস্ত স্টেটমেন্টগুলো সেই ধরে নাও যদি কাট অফ পয়েন্ট 1 রাখা হয়, 1-এর ওপরে যেগুলোতে এসেছে কিউডি সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। যে স্টেটমেন্টগুলো 1-এর নিচে এসেছে সেই স্টেটমেন্টগুলোকে আবার একটা পাতায় সিলেক্ট করে লেখা হয় এবং 1জন কি 2জন সাবজেক্টের উপর প্রয়োগ করা হয়। শুধুমাত্র 2 পয়েন্ট স্কেলে এগ্রি অ্যান্ড ডিসএগ্রি, এই 2 পয়েন্ট স্কেলে ইউজ করার পর তারা যেগুলো এগ্রি বলবে, ডিসএগ্রিগুলোকে দেখা হয় না, তাদেরকে একজন সাবজেক্টকে বলা হয় এগ্রি দিতে, ঠিক আছে। এগ্রি দিয়ে তার একটা মানে প্রত্যেকটা এগ্রিগুলোকে যোগ করা হয় যটা স্টেটমেন্ট আছে, করে আমরা যদি দেখা যায় যে 6 আমরা 6-এর নিচে বা 6-এর ওপরে মানটা হয়, করে সেই বিষয়টির পক্ষে না বিপক্ষে এটা কিন্তু আমরা এই স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারবো। এখানে একটা কথা আমার বলা হয়নি
কিছু স্টেটমেন্ট যখন প্রতিটা স্টেটমেন্টের যে আমরা পরিসংখ্যা বন্টন পাচ্ছি না, সেই পরিসংখ্যা বন্টন পেতে গিয়ে যদি কোনো একটা স্টেটমেন্ট দেখা যায় যে একটা স্কোর আর একজন জাজ একদম পুরো ডিফারেন্ট জায়গায় দিয়েছেন, হ্যাঁ, তাহলে তখন সেই স্টেটমেন্টটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে এই প্রসেস করে আমরা থার্স্টোন স্কেল, সেই জন্য একটু কনস্ট্রাকশনটা একটু হলেও ডিফিকাল্ট, এতগুলো প্রসেস ফলো করতে হয়, করার পর কিন্তু সেগুলো একটা স্কেল তৈরি হয়, যেটা আমরা লিকার্ট মনোভাট বা লাইকার্ট স্কেলে পাই না। এবার আমি একটুখানি এটা বলে দিচ্ছি, দেখো আমি ঠিক যেভাবে বললাম সেটা আমি পয়েন্ট করে করে এখানে বলেছি। প্রথমে কোনো বিতর্কিত বিষয় ঠিক করতে হবে, পণ প্রথা বিবাহ বিচ্ছেদ, এরপর অভিক্ষক, নির্বাচিত লেখক, বিশেষজ্ঞ প্রমুখের সাহায্য নিয়ে কি বলেছিলাম, কিছু অনুকূল মানে পজিটিভ আর নেগেটিভ বিবৃতি তৈরি করা হলো, কিছু আমাদের নিউট্রালও তৈরি করা হয়। বিবৃতিগুলোকে আমি কি বলেছিলাম, পুনরায় আমাদের যারা আছেন তাদের কাছে পুনর্বিবেচনা করা হয়, এবং যে বিবৃতিগুলোকে আলাদা করা হয়, যদি মনে হয় কোনো বিবৃতি অপ্রাসঙ্গিক তাহলে সেটাকে কি বলেছি, বাদ দিয়ে দেওয়া হয়। এই অবধি আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এরপর কি বলেছি, যে স্টেটমেন্টগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো এক একটা কাগজে লিখতে হবে, কতজন, মিনিমাম 30 জন, বলেছি 30টা সেট তৈরি করতে হবে। 30 জন জাজ, দেখো বিচারক আরও বেশি হতে পারেন, আমি এখানে বলেইছি প্রথমে 30 জন মিনিমাম, এটা ধরে আমি বোঝাচ্ছি, এটার কিন্তু অন্য আরও বেশি হতে পারে। প্রত্যেক বিবৃতি লেখা কাগজগুলোকে পাঠানো হবে। প্রত্যেক বিচারক ওই বিবৃতিগুলোকে কি বলেছি, 11টি শ্রেণীতে ভাগ করতে বলা হবে। এটা তারা করেন না, আমরা একেবারে তৈরি করেই তাদের কাছে পাঠাই, তারা যাতে শুধু যেখানে যেটা মনে হচ্ছে দাগটা দেন। এবার কি লেখা আছে, সবচেয়ে বেশি ধনাত্মক কোথায়, আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ধনাত্মক হলে 11, দেখো প্রকাশক বিবৃতিগুলো 11 নম্বর শ্রেণীতে, সবচেয়ে বেশি ঋণাত্মক যদি হয় তাহলে 1-এ, আর 1 নম্বর আর নিউট্রাল যদি মনে হয় তাহলে 6। তাহলে যে বিবৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে ডিভিয়েশন করব না, সব থেকে বেশি যদি পজিটিভ যেগুলো সেগুলো হচ্ছে 11, সব থেকে নেগেটিভ হলে সেটা হচ্ছে 1। এরপর দেখো 6 নম্বর শ্রেণীতে থাকবে নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ, ধনাত্মক ঋণাত্মক কোনো মতামতই প্রকাশ করবে না। এরপর দেখা হয় প্রতিটি স্টেটমেন্টকে 30 জন বিচারক কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আমি কি বললাম, স্টেটমেন্ট যেহেতু পরপর 1 নম্বর বিচারক 1 নম্বর স্টেটমেন্টে কোথায় দিয়েছেন, 2 নম্বর বিচারক করে আমরা একটা বড় কাগজ, একটা জায়গা শিট তৈরি করি, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা স্কোর বা প্রত্যেকের স্কোরটা নেওয়ার চেষ্টা করি। এরপর কি লেখা আছে দেখো, প্রতিটি বিবৃতি ধরে দেখা হয় বলে এক একটা বিবৃতির জন্য এক একটি পরিসংখ্যা বন্টন পাওয়া যায়। এই পরিসংখ্যা বন্টন থেকে মিডিয়ান নির্ণয় করা হয়। আবার কোনো বিবৃতি যদি শ্রেণীকরণের ক্ষেত্রে কি বলেছি, মতামতের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়, তখন কিন্তু সেই বিবৃতিটিকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর মিডিয়ানটাই হলো সংশ্লিষ্ট বিবৃতির স্কোর মান। এরপর যেটা করা হয় সেটা আর এখানে বলা হয়নি, এর ওপর নির্বাচিত বিবৃতিগুলোর উপর ভিত্তি করে তার আমরা অ্যাটিটিউড স্কেল থার্স্টোনের পরিমাপ করি। কিন্তু এটা আমি বললাম যেহেতু আমরা এই কাজটা করেছিলাম, মিডিয়ান ছাড়াও আমরা কিউটি বার করেছিলাম, কোয়ার্টাইল ডেভিয়েশন, যেখান থেকে আমরা স্টেটমেন্টগুলো দেখেছিলাম, কাট আপ পয়েন্ট করে আমরা আবার একজন সাবজেক্টের ওপর দিয়ে আমরা মনোভাব পরিমাপক স্কেল তৈরি করেছিলাম। থার্স্টোন ছাড়াও এরপর যিনি আছেন তিনি হলেন লিকার্ট মনোভাব পরিমাপক স্কেল। কিন্তু লিকার্ট যিনি এই স্কেলটা তৈরি করেছেন, লিকার্ট মনোভাব পরিমাপক স্কেল, যেটা আজ আর বলবো না, যেটা পরের দিন কিন্তু এটা নিয়ে আবার শুরু করবো।